ম্যাডাম আসসালামু আলাইকুম। তুমি? হ্যাঁ আমি আমি অফিসে চাকরির জন্য আসলাম, কিন্তু তুমি এখানে কি করতেছো? হ্যাঁ আমি। আসলে কি বলো তো, তুমি যে এখানে ইন্টারভিউটা দিতে এসেছো, মানে এই যে অফিসটা দেখছো, এটার এমডি আমি। এমডি মানে? বুঝলাম না। আরে তুমি না অনেক গরিব ছিল, তোমার বাবা মা তো অনেক গরিব ছিল, তাহলে তুমি আজকে এই অফিসের এমডি কিভাবে হও? না বোঝার কি আছে? আচ্ছা সমস্যা নেই, আমি তোমাকে বুঝিয়ে দিচ্ছি। তুমি তো আমাকে ছেড়ে দিয়েছিলে, আমার বাবা গরিব, আমার বাবার কিছু নাই, আমার সঙ্গে সংসার করা যায় না, এইসব কারণে, তাই না? তোমার সঙ্গে ডিভোর্সের পরে আমি লেখাপড়া শুরু করি। আর দেখো আজকে তুমি কোথায় আর আমি কোথায়। এখন তুমি নিজের দিকে একবার দেখো আর আমাকে দেখো, সৃষ্টিকর্তা আমাকে কোথা থেকে কোথায় এনে দাঁড় করিয়েছে। তা তোমার এই অবস্থা কেন? তোমার তো অনেক টাকা পয়সা ছিল, তোমার অনেক বড় বিজনেস ছিল, তাহলে তোমাকে কেন আমার অফিসে আসতে হলো? আসলে কি জানো তো, বাপ না কখনো বাপকেও ছাড়ে না। তুমি তো ভালো করেই জানো, উপর আল্লাহর রহমতে আমার সব কিছু ছিল। বড় ব্যবসা ছিল, গাড়ি বাড়ি ছিল, টাকা পয়সা ছিল, ধন দৌলত ছিল, কোনো কিছু ত্রুটি ছিল না। কিন্তু ওই যে আমার ভিতরে অহংকার ছিল, আর আজকে আমার এই পতনের মূল হচ্ছে অহংকার। আমি যখন নেশা করতাম, নেশা করে এসে বাড়ি এসে তোমার গায়ে হাত তুলতাম, তোমাকে মারতাম, তোমার প্রতি অনেক নির্যাতন করেছি, আর তার জন্য হয়তো আজকে আমার এই জায়গাতে আসতে হয়েছে। আসলে কি জানো তো, তুমি আসার পর থেকেই আমরা নেশায় আসক্ত হয়ে গেছিলাম। মেয়েদের নিয়ে ফুর্তি করতাম, রাত বিরাত বাইরে থাকতাম, আমরা সবসময় মদ্যপানের ভিতরে পড়ে থাকতাম। এই করতে 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 আস্তে আস্তে আমার টাকা পয়সা সব কিছু শেষ হয়ে যায়। পরবর্তী সময়ে কি করবে, জীবিকা নির্ভর করতে হলে তো কিছু একটা করাই লাগবে, তাই না? আর তোমার এখানে আসার আগেও অনেক জায়গায় চাকরির জন্য গেছি, কিন্তু কোথাও আমার চাকরি দেয়নি। আসলে এই যেমন এই টাকা ছাড়া তো কিছু হয় না, আর তুমি তো বুঝতেই পারতেছো এখন সেরকম দেওয়ার মতো টাকা আমার কাছে নাই। এখন আমি রাস্তার ফকির হয়ে গেছি। তো ঘুরতে ঘুরতে আমি তোমার অফিসে এখন আসলাম, এসে দেখি তুমি অফিসের এমডি। এখন তুমি তো সব কিছুই শুনলা, আমি তোমাকে সবই বললাম। বিশ্বাস করো শুভ্রা, আমার চাকরি একটা খুবই দরকার। তুমি প্লিজ তোমার অফিসে আমার একটা চাকরির ব্যবস্থা করে দাও। ঠিক আছে, এসে যেহেতু পড়েছো, তোমার ইন্টারভিউটা না হয় নিয়ে নিই। ফাইলটা দাও। তোমার ফাইলটা তো দেখলাম, সবই ঠিক আছে, কিন্তু সমস্যার তো অন্য জায়গায়। কি বলতো, আমার অফিসে এমন একজন লোক লাগবে যে অনেক বিশ্বস্ত আর নিষ্ঠার সাথে কাজ করবে, অবশ্যই ভদ্র হবে। কিন্তু তোমার ভিতরে তো এগুলোর কোনো কিছুই নাই। যে মানুষটা আমাকে ডিভোর্স না দিয়ে অন্য মেয়েদের সাথে অনৈতিকভাবে সম্পর্ক রাখতে পারে, অনেক অনেক মেয়ের জীবন নষ্ট করতে পারে, সে যে আমার অফিসের কোনো মহিলা স্টাফদের জীবন নষ্ট করবে না, তার কি গ্যারান্টি আছে? আর তাছাড়া এমনিতেও আপনার মতো একজন লোভী মানুষকে যদি আমি চাকরিটা দিই, তাহলে তো দেখবো দুদিন পরে আমার এই কোম্পানি আর কোম্পানি থাকবে না, ধূলিসাৎ হয়ে যাচ্ছে। এমন কাউকে আমি চাকরিটা কিভাবে দিব যার কাছে কোনো মেয়েই সেফ না? আর এমনিতেও আমি তোমাকে তো বিশ্বাসই করতে পারছি না, তাহলে চাকরিটা কিভাবে দেই বলো? শুভ্রা তুমি প্লিজ বোঝার চেষ্টা করো, আমি তো আর আগের মতো নয়। আমি দেখো অনেক পরিবর্তন হয়ে গেছি, আমি অনেক ভালো হয়ে গেছি। প্লিজ শুভ্রা, তুমি এখনো আমাকে ফেলে দিও না। তুমি প্লিজ একটা চাকরির ব্যবস্থা করে দাও তোমার অফিসে আমার। তুমি যদি এখন আমার একটা চাকরির ব্যবস্থা না করে দাও, তাহলে আমি কোথায় যাব, কই থাকবো বলো, কি খাবো? আমার তো কিছুই নাই পৃথিবীতে। প্লিজ একটা চাকরির ব্যবস্থা করে দাও। থামুন, আর একটা কথাও বলবেন না। আপনার মতো একজন মানুষের থেকে আমি একটা কথাও শুনতে চাই না। যে পুরুষ নিজের স্ত্রী গরিব বলে, নিজের স্ত্রীর বাবার বাসায় কিছু নাই বলে স্ত্রীকে ডিভোর্স দিতে পারে, এমনকি অনেক অনেক মেয়ের জীবন নষ্ট করতে পারে, এমনকি অনলাইনে অনেক খারাপ এবং অনৈতিক কাজের সঙ্গে জড়িত থাকতে পারে, সেই রকম মানুষকে আমি চাকরি দিব কিভাবে? না, সেটা আমি কিছুতেই পারবো না। আমি যদি আপনাকে এই অফিসে চাকরি দিই, তাহলে আমার অফিসের অন্যান্য স্টাফদের প্রতি অন্যায় করা হবে, সেটা আমি করতে পারবো না। আপনি আমার অফিস থেকে আসুন, এই নিন আপনার ফাইল। শুভ্রা একটা বার বোঝার চেষ্টা করো। যাও, এখান থেকে চলে যাও, যাও বলছি।